জাপান গেলাম, শুনলাম তাদের বহু লোক দরকার। আমরা বলি যে আমরা লোক নিয়ে বসে আছি, কত লোক লাগবে বলো, আর কোন কোন দেশ থেকে তোমরা লোক, ইতিমধ্যে তারা লোক নেওয়া শুরু করেছে, সেটাই আপনাদেরকে জানানোর বিষয় আমার। ইন্দোনেশিয়া থেকে লোক নিচ্ছে, আরো কোন কোন দেশ থেকে লোক নিচ্ছে, নেপাল থেকে লোক নিচ্ছে। এবং নেপাল থেকে খুব সম্ভব তখন যখন জাপান ভিজিট করি গত বছর, ইতিমধ্যে তারা 7,000 লোক নিয়ে গেছে নেপাল থেকে। জিজ্ঞেস করলাম বাংলাদেশ থেকে কতজন, যেটা দেখো অতি নগণ্য পরিমাণ, 1000-2000। তার মধ্যে নেপাল থেকে চলে গেল 7,000, বাংলাদেশ থেকে যেতে পারলো না। এটা কোন ধরনের কথা হলো? কোন ধরনের সরকার হলো এটা? তাহলে কত লোক লাগবে বলে আপনি যত দিতে পারেন। তা আমি তাৎক্ষণিক বললাম যে আমরা 1 লক্ষ লোক পাঠাবো। আর কি বলতে পারি, এসব সংখ্যা বলা, সে যখন ওপেন এন্ডেড একটা কথা বলেছে, তারা বলছে হ্যাঁ আমরা 1 লক্ষ নেব। আমি অবাক হয়ে গেলাম, তারা 1 লক্ষ লোক, আরো বেশি বললে হতো, আরো বেশি রাজি হতো। আমি বললাম যে 5 বছরে 1 লক্ষ, 1 বছরের লক্ষ তো পাঠবো বুঝতেছি, কাজে একটা কথা বলতে হয়। বললাম যে 5 বছরে 1 লক্ষ লোক পাঠাবো, যতদিনে বলো, তোমার কোনো অসুবিধা নেই, যত পারো। শর্ত কি? জাপানি ভাষা জানতে হবে, তার একটা স্কিল থাকতে হবে, এই হতো শর্ত, আর কিচ্ছু নেই। আমি খুব সোজা একটা জিনিস নেবার জন্য সরকার বসে আছে, দেশ বসে আছে, জাপানের মতো দেশ। চিন্তা করেন কেউ যদি জাপান যায়, 5 বছর 2 বছর কাটিয়ে আসে, তার ভাগ্য কিরকম খুলে যাবে। আর ফিরে আসবেই বা কেন? বল যারা এসছে তারা এখানে থেকে যায়, তাদেরকে জাপান যেতে ফেরত যেতে দেয় না, তার লোক দরকার। তাহলে আরো মজার কথা, এরকম লক্ষ লক্ষ লোক দরকার। আর আমাদের লোক কাজকর্মহীন অবস্থায় আছে। কত বড় একটা সুযোগ আমাদের বোঝালো। জাপানের বহু শহরে বাস সার্ভিস, ট্যাক্সি সার্ভিস সব বন্ধ হয়ে গেছে। কারণ কি? ড্রাইভার নাই। বলছে যত ড্রাইভার পারো পাঠাও, আমাদের শহরগুলো চালু করতে হবে। আবার মাইলের পর মাইল গ্রামীণ এলাকা ফাঁকা পড়ে আছে। আগে কৃষি কাজ হতো, কৃষিতে খুব উন্নত দেশ সেটা, তারা দে আর ভেরি প্রাউড অফ দেয়ার এগ্রিকালচার। জনশূন্যবিহীন, মানুষ নাই, জন নাই, বাড়িগুলো শূন্য পড়ে আছে, ট্রাক্টর ইকুইপমেন্টস সমস্ত পড়ে আছে। তোমরা লোক পাঠাও এগুলো যাতে আপনারা চালু করতে পারে। সেই কথার সূত্র ধরে বহু লোক আসা যাওয়া করলো, জাপান থেকে আসলো, জাপানি যারা নিয়ে যাবে তারা আসলো, তাদের সঙ্গে বৈঠক করলাম। তার মধ্যে একজন বলল যে আমার কারখানা এখন বন্ধ হওয়ার উপক্রম, আমার 5,000 শ্রমিক কাজ করে আমার এখানে, তার অর্ধেকেরও বেশি এখন 70 বছর পার হয়ে গেছে, আমি আর বেশি দিন ধরে রাখতে পারবো না, তারা অনেক আগে রিটায়ার করার কথা, তাদেরকে আমি ধরে রাখছি, আমার কারণে আছে, কিন্তু 70 বছর পরে আর রাখা সম্ভব হবে না, আমার কারখানা বন্ধ করে দিতে হবে, আমার লোক দাও। এরকম বহু কারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, লোক নাই। এক অদ্ভুত পরিস্থিতি। কাজে এই পরিস্থিতির মোকাবেলায় আমরা কত দূরে আছি, যেখানে পাওয়ার জন্য লোক আগ্রহ করে বসে আছে, আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? তার মধ্যে একটা বড় করুণ কাহিনী। সে করুণ কাহিনীর একজন সাক্ষী এখানে উপস্থিত আছে, লুৎফে। মিডল ইস্টে যাই, যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা হলো তোমাদের কাগজপত্র সব জাল, নকল, ভেজাল, ভুয়া। বাংলাদেশ বিখ্যাত হয়ে গেছে সারা দুনিয়া জুড়ে শুধু ভুয়া কাগজের জন্য। আমাকে ইউএইর মিনিস্টার বলল
বলতে আমি নিজে সাক্ষী যে মহিলার সঙ্গে আমি আলাপ করলাম, সে বলল সে ডাক্তার। বেশভূষায় দেখলাম, কারণ তারা নিয়ে অনেক কথা উঠছে, বেশভূষায় দেখলাম কত গৃহকর্মী হতে পারে সে, ডাক্তার তো হবার কোনো কথা প্রশ্ন ওঠে না। কিন্তু তার দাবি হলো আমার কাগজপত্র আছে, ডাক্তারের সার্টিফিকেট আছে তার, জেনুইন সার্টিফিকেট, এটা চেক করা হয়েছে, জেনুইন সার্টিফিকেট। বলতে আমরা কি করি এখন? অবশেষে তারা বাংলাদেশ থেকে লোক নেওয়া বন্ধ করলো। আপনাদের হয়তো মনে আছে, একেবারে টোটালি সিল্ড, বাংলাদেশে কোনো লেখা নেই, সব কাগজ ভুয়া। এই এক জালিয়াত জাতি হিসেবে আমরা পরিচিত হয়ে গেছে। লুৎফে বহুবার গেছে মাপ চাইবার জন্য, যাদেরকে মাফ করে দাও, সামনের থেকে এটা ঠিক হয়ে যাবে। তাকে বারবার পাঠাচ্ছি, বারবার গিয়ে এসে অনুরোধ করছে, আমরা এরপর থেকে নিজেরা চেক করে দেব। ওরা বলছে না, এই সিদ্ধান্ত আমরা পাল্টাতে পারবো না, কারণ আমাদেরকে এত ঠকানি ঠকাইছে এই পর্যন্ত, প্রতিটি কাগজ ভুয়া। এইগুলো অবস্থা। এই দরজা খুলছে কিনা জানি না, একবার শুনলাম অল্প একটু খুলেছে। শুধু একটা দেশ না, একাধিক দেশের একই অভিযোগ, তোমাদের লোক নেব কি করে, কাগজপত্র সব ভুয়া। ওই যে শব্দটা ম্যাজিক ওয়ার্ড যেটা উল্লেখ করলাম, ওইটাই হলো আসল দালাল। এই দালাল থেকে সবকিছু উৎপত্তি হচ্ছে। সে কাগজপত্র তার কারখানাতেই তৈরি হয়ে গেল সবকিছু, দেশের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কি কাগজ লাগবে আমি বানিয়ে দিচ্ছি, যাকে যে কথা বলে তার থেকে টাকা আদায় করে একবার তার প্লেট পৌঁছে দিলে সে টাকা সব পেয়ে যাচ্ছে। আমাদের কপালে কেই থাকবে? আমরা একটা জালিয়াত দেশ হিসেবে, জালিয়াত জাতি হিসেবে বেঁচে থাকবো? সবার দরজা একের পর এক বন্ধ করে দেবে? কয়টা দেশের এখন বন্ধ আছে আমাদের বলতে পারবে নাকি? কয়েকটা দরজা বন্ধ। অভিযোগ একটাই, জালিয়াতি। ওই জালিয়াতিতে পরে আমাদের যারা সি ফেয়ারার্স আছে, যারা জাহাজে কাজ করে, এটা একটা করুণ কথা। তারা এই বন্দরে যখন আসে, ওইসব দেশের বন্দরে তাদের নামতে দেয় না। ওই যেহেতু ভিসা বন্ধ, ওই বাংলাদেশি, তারা বহুদিন আকুতি মিনতি করতেছে। আমাদের তন্ত্র, আমরা তো কোনো দোষ করি না, আমরা দেশে থাকি না, আমরা জাহাজে থাকি। শুধু বন্দরে ভিড়েছে বলে আমাদেরকে এখানে যেতে হচ্ছে। এটা নিয়ে বহু দরবার করলো লুৎফে, বারে বারে যাচ্ছে, বারে বারে বোঝাচ্ছে। অবশেষে সেটা ছাড়া হয়েছে, তার অনুমতি দিয়েছে। জাহাজই যদি হয় তাকে নামতে দেবে, নাহলে তার বেচারা যাওয়ার কোনো রাস্তা নেই। অতটুকু অনুগ্রহ করেছে। বলো আমাদের কি কপাল! এর মধ্যে আমরা সমস্ত কিছু করছি, যত বুদ্ধি মাথায় আছে আমরা এগুলো সব করছি, কিন্তু রাস্তার পথ বন্ধ। আমাদের সুযোগের কোনো অভাব নেই। আজকে যদি 5 লাখ লোক জাপানে পাঠাতে চান, 5 লাখ লোক আজকেই পাঠানো যাবে, ওদের দরকার। কিন্তু আমরা প্রস্তুত করতে পারছি না। তার মধ্যে দালাল ঢুকবে, ইতিমধ্যে নিশ্চয়ই ঢুকেছে। ইতিমধ্যে বহু দালাল বলছে যে তোমার জাপান পাঠাচ্ছি, ওদের কথা মানে না, আমি তোমার এই কাগজপত্র দিয়ে দেবো, তুমি এক্সপার্ট, তুমি জাপানি ভাষা তো এক্সপার্ট, জাপানি ভাষার যে সার্টিফিকেট সেটাও দিয়ে দেব। সেজন্য জাপান ঠিক করেছে জাপানি ভাষার পরীক্ষাটা তারা নেবে, যেটা আমাদের কাগজের উপরে বিশ্বাস করতে না হয়। এই হলো আমাদের অবস্থা।